8টা ইন্ডাস্ট্রিয়াল সিড অয়েল আছে যেটা আমাদের কখনোই খাওয়া উচিত না। এই তেল আপনারা খাইতেছেন টাকা দিয়ে কিনে, যেটা আপনার মাথায় AK-47 ধইরা বলে যে তোরে মারিয়ে ফেলামু, গুলি করে দিমু, তাও আপনার খাওয়া উচিত না। কেন খাওয়া উচিত নয় দেখেন, আমার এই কথাগুলো মিথ্যা কিনা। বাচ্চাদেরকে আপনারা খাওয়াচ্ছেন কি, এটা পিএইচ হচ্ছে 2.5, মানে ভেরি অ্যাসিডিক একটা জিনিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন এবং তিনি আমাদেরকে জ্ঞান দান করেছেন এবং আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে আমাদেরকে তিনি সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। এবং এই যে মর্যাদা দিয়েছেন এবং এটার মূল কারণ হচ্ছে জ্ঞানের ভিত্তিতে। তা আমরা আজকে স্বাস্থ্য জ্ঞান নিয়ে কিছু আলাপ করব, তা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, বলেন যে একটা লোক সুস্থ, বলেন একটা লোক, তার কোনো রোগ নেই, বলেন সবাই বলেন সে সুস্থ, সবাই বলেন বলেন সুস্থ, কোনো রোগ নেই। তাহলে হুমায়ের কত? 1। বলেন কোষ ভালো, কোষে কোনো ওভারলোড নেই, টক্সিসিটি নাই, ইনফ্লামেশন নাই, সে সুস্থ। তাহলে আমরা সবাই একসময় সুস্থ ছিলাম, যেমন 20 বছর আগে আমাদের হাফেজ সাহেব উনি সুস্থ ছিলেন, ঠিক। এই বোন 4 দিন আগেও সুস্থ ছিলেন, নাকি ঠিক না? মানে এখন রোগ হয় কবে, এটা আমাদের খুব জানা দরকার। যেমন ধরেন একটা লোকের ডায়াবেটিস কবে হয়, তো ধরেন বোন আপনার বয়স কত, বরিশাল থেকে এসেছেন, বসে কথা বলেন, দাঁড়াতে হবে না, 40। তাহলে 40 ইয়ার্স বয়সে এসে ওনার ডায়াবেটিস ধরা পড়েছে, ঠিক 4 দিন আগে ধরা পড়েছে। এখন আপনারা কি মনে করেন, ডায়াবেটিস কি এই 4 দিন আগেই হয়েছে নাকি আরও আগে থেকেই ওনার শরীরে এই ডায়াবেটিসটা হচ্ছে? কতদিন আগে থেকে ওনার ভিতরে এই রোগটা তৈরি হচ্ছে বলে আপনি মনে করেন? ইয়েস, কে বলল? হ্যাঁ, থ্যাংক ইউ। 10 থেকে 15 বছর ধরে তার শরীরের ভিতরে এই রোগটা ধীরে ধীরে তৈরি হচ্ছে, বুঝতে পারছেন? এখন এইটা বোঝার কি কোনো উপায় আছে? ধরেন আমি সুগার টেস্ট করে দেখলাম আমার সুগার নর্মাল, তাহলে যাদের এখন সুগার নর্মাল তারা হাত তোলেন, যাদের ডায়াবেটিস নাই তারা হাত তোলেন। যাদের ডায়াবেটিস নাই দেখেন, তা আপনারা ভাবছেন যে আপনি এখনও কোনো রুগী না, ঠিক। কিন্তু এখন যদি আপনার হোমায়ার যদি 2 এর বেশি থাকে বা ইনসুলিন যদি 4, 5 বা 6 এর বেশি থাকে, তাহলে আমরা বুঝবো আপনার ভেতরে অলরেডি ডায়াবেটিস তৈরি হচ্ছে। আপনি এই ব্যাপারে জানেন না, জানার কোনো কারণও নাই, বোঝার কোনো কারণও নাই। এটা খুব ভালো করে বুঝবেন, দরকার আমি 100 বার একই কথা বলবো, কিন্তু এই কথাটা বোঝা খুব জরুরি। তাহলে সহজ কথা হলো, আমরা রুগী হই, যখন রুগী হই তার অনেক আগে থেকেই রুগী হওয়ার যে প্রক্রিয়া আমার শরীরের ভিতরে শুরু হয়ে যায়। এখন সেটা যদি আমি ডিটেক্ট করতে পারি তাহলে সেটাকে বলে আর্লি ডিটেকশন। কি বলে? আর্লি ডিটেকশন। তাহলে আমি যদি আর্লি ডিটেকশন করি তাহলে আমি আর্লি ইন্টারভেনশন নিতে পারবো। ডু ইউ নো হোয়াট ইজ ইন্টারভেনশন? করণীয় করা। যেমন ধরেন আমি জানলাম যে আমার কোষে ওভারলোড হয়েছে, আমি তখন রোজা রাখলাম, এটা হলো ইন্টারভেনশন। আমি তখন ব্যায়াম করলাম, ইন্টারভেনশন। কয়েকদিন ভাত, রুটি, ফল, দুধ, চিনি জাতীয় খাবার অ্যাভয়েড করলাম, দিস ইজ কল্ড ইন্টারভেনশন। ডু আন্ডারস্ট্যান্ড? কিছু একটা করা, করণীয় করা। তাহলে আর্লি ডিটেকশন। ডিটেকশন মানে কি? নির্ণয় করা। ডিটেকশন মানে কি? সো আমরা যদি ইনসুলিন রেজিস্ট্যান্সকে আর্লি ডিটেক্ট করতে পারি, তাহলে ডায়াবেটিস হওয়ারও 10-15 বছর আগেই আমি কি করব, ডায়াবেটিস হওয়ার আগেই আমরা ইনসুলিন রেজিস্ট্যান্সকে কি করব, ডিটেক্ট করব এবং ইনসুলিন রেজিস্ট্যান্স আমার কি শেষ করে দিব। কিভাবে শেষ করব? আমি রোজা রেখে, ব্যায়াম করে, আমি ভালো ঘুমিয়ে, ডিসিপ্লিন মেনে, আমার ইনসুলিন রেজিস্ট্যান্স এখন আর নাই, তো আমার আর ডায়াবেটিস হওয়ার কোনো সুযোগ নাই, সম্ভাবনা নাই, হবে না, হতে পারে না। তাহলে এটাকে বলে হচ্ছে আর্লি ডিটেকশন, এটাকে বলে প্রিভেনশন। ডু ইউ নো হোয়াট ইজ প্রিভেনশন? প্রিভেনশন মানে হচ্ছে রোগ প্রতিরোধ করা। তাহলে প্রিভেনশন ইজ দ্য কিউর, অর্থাৎ আমি যদি রোগ হওয়ার আগেই আমি যদি নিজেকে চেঞ্জ করে ফেলি তাহলে রোগ তো আর হতেই পারবে না। এখন আপনি কি করছেন, যেমন উনি কি করছে, হাফেজ সাহেব, উনি রুগী হয়েছেন তো 10-15 বছর ধরে রুগী হয়েছেন, তারপরে 20 বছর ধরে রোগ পুষছেন, কিন্তু উনি ভালো হননি। কেন? কারণ উনি ওনার খাবার তালিকা থেকে চিনি জাতীয় খাবার বাদ দেননি, সয়াবিন তেল হয়তো বুঝেননি, বাদ দেননি এরকম, আর বাইরে হয়তো দেশে বিদেশে ছিলেন, অনেক রকম খাওয়া হয়েছে, দাওয়াত টাওয়াত খাওয়া হয়েছে, তো এই বিষয়টা উনি হয়তো বোঝেননি, বা ওভাবে হয়তো আলেম মানুষ, ব্যায়াম হয়তো ওভাবে করা হয়নি, বুঝতে পারছেন? অনেক সময় সৌদিতে সবাই রাত জাগে, উনি জানি না রাতে ঘুমাইছেন কিনা। সৌদি দেখছি সবাই, আমি একটা গেছি সৌদিতে, এখন আমি গেলেই তো স্যার একটা প্রোগ্রাম করে দেন, তো দিব, ঠিক আছে, টাকা তো আর লাগবে না, দেন প্রোগ্রাম করি। কয় যে স্যার 11টা-12টার পরে, আমি কই সরি, ওই সময় এরা অনেক আগে আমি ঘুমাই, বুঝেননি কথা?
তো সৌদিতে যদি কেউ প্রোগ্রাম করে বাংলাদেশ থেকে, যে সবাই রাত 12টা 1টা 11টা 12টার পরে প্রোগ্রাম করে, কারণ ওখানে সবাই ফ্রি হয় ওই সময়, তারপর ওরা সারা রাত আর ঘুমায় টুমায় না, এরকম আর কি। হ্যাঁ, আর সৌদিতে এমনিও মানুষ রাতে ঘুমায় না, রাতেই সব মার্কেট টার্কেট সব, বিশেষ করে যখন প্রচণ্ড গরম পড়ে দিনে সবাই ঘুমায়, আর সারা রাত ওরা জেগে থাকে সব। হ্যাঁ, 1:30টার আগে ঘুমানো যায় না, তাহলে উনি ঠিকই আছেন, 1:30টার আগে ঘুমানো যায় না। অথচ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এই মক্কাতে ছিলেন এবং তিনি ছিলেন মদিনাতেও, এবং তিনি সবসময় এশার পরে ঘুমাইতেন নাকি, যুদ্ধ বিগ্রহ ছাড়া নর্মাল দিনগুলোতে হুজুর এশার পরে ঘুমাইতেন। হ্যাঁ, তাহলে আমরা যদি এশার পরে না ঘুমাই, আমরা যদি রাত জাগি, টেনশন করি, যদি নষ্ট খাবার খাই, আর যদি কায়িক শ্রম না করি, তাহলে আমাদের এই ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, বুঝলেন নাকি? এখন আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে আপনি জানেনই না, তখন কি হবে, এটা আস্তে 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 ডায়াবেটিস হবে। এটা ধরেন একটা ছোট গাছ, এটা হলো বড় গাছ, হ্যাঁ, রোগের গাছ। এই ডায়াবেটিসটা হবে, এটা হলো গাছের একটা শাখা, ঠিক আছে নাকি? বুঝছেন কিনা দেখেন। তো প্রথমে দেখেন আমি সুস্থ থাকি, কোনো রোগ থাকে না, তারপর ছোট্ট একটু গাছ জন্ম নেয়, এটা হলো রোগ বৃক্ষ। এটা কি বৃক্ষ? রোগ বৃক্ষ। তার ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে একটি চারা গাছ, মাত্র নতুন হয়েছে। তো এটাকে আপনি যদি লালন পালন করে বড় বানান, মানে কিভাবে লালন পালন করতে হবে? বেশি খেতে হবে, বলেন বেশি খেতে হবে, সয়াবিন তেল খেতে হবে, সাদা ভাত খেতে হবে, সাদা রুটি খেতে হবে, দাওয়াত খেতে হবে, বুফে খেতে হবে, এবং বলতে হবে আমি খুব খেতে ভালোবাসি। হ্যাঁ, তো জম্মের খাওয়া খাবেন। তারপরে ব্যায়াম করা যাবে না, কারণ আমার টাকা পয়সা আছে, আমি কেন ব্যায়াম করব? আমি তো রহিমার মা, করিমার মা, সকিনার মা আছে, ওরা আমার সংসার চালাবে, আমি টাকা ইনকাম করব, আর আমি খালি খাবো। আর হচ্ছে আমার কাজ যেগুলো ব্রেনের কাজ, যেমন একজন শিক্ষক তিনি ব্রেনের কাজ করেন, ডাক্তার ব্রেনের কাজ করে, আর কামলারা শরীর খাটায় কাজ করে, শরীর খাটায় উপার্জন করে হচ্ছে কামলারা। তা আমলারা হচ্ছে ব্রেন খাটায়, টাকা কামায়, খায় আর জমায়। তো ডায়াবেটিস আমলাদের হয়, কামলাদের হয় না। হ্যাঁ, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স আমরা যদি মানে ধরেন যত্ন নিতে চাই, যে আমি এখন আমার ইনসুলিন রেজিস্ট্যান্স, আমার এখন ডায়াবেটিস হতে হবে, কি করণীয়? করণীয় হলো আপনি রাত জাগবেন, টেনশন করবেন, বেশি বেশি করে খাবেন, বারবার খাবেন, দাওয়াত খাবেন, আনন্দ ফুর্তি করবেন, মোটা গদা হবেন। হ্যাঁ, আস্তে আস্তে ওজন বাড়বে, শরীর ভারী হবে, ফ্যাটি লিভার হবে, এভাবে সুন্দরভাবে আপনার এটা আস্তে আস্তে রোগ হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আপনারা শিখলেন কিভাবে একটা সুস্থ লোককে রোগী বানাইতে হয়। হ্যাঁ, একটা সুস্থ লোককে রোগী বানাইতে হলে বেশি করে খাওয়াইতে হবে, সে যেন ব্যায়াম না করে, সে যেন অলসতা বিলাসিতা করে, সে যেন রাত জাগে টেনশন করে, দুশ্চিন্তা করে, আর নিজের দিকে যেন সময় না নেয়, মানে নিজেকে যেন যত্ন না করে। সে হয়তো টাকা পয়সা ইনকাম করছে, সংসার সামলাচ্ছে, চাকরি বাকরি করছে, ব্যবসা বাণিজ্য করছে, এইগুলো নিয়ে সে ব্যস্ত থাকবে। তো ঠিক আছে, দেখেন বোঝা যায়, বোন বুঝতে পারছেন আমার কথা? তাহলে একটা সুস্থ লোক কিভাবে রোগী হয়েছে বুঝছেন? এখন রোগী হওয়ার পরও যদি সে নিজেকে পরিবর্তন না করে, তাহলে রোগ তো জীবনে ভালো হবে না। কি হবে? না আমি না, আপনাকে না, ওনাকে জিজ্ঞেস করতেছে। ধরেন আপনি রোগী হয়েছেন, হওয়ার পরও আগের মতোই খান, আগের মতোই ঘুমান, আগের মতোই রাত জাগেন, আগের মতোই টেনশন করেন, আগের মতোই হয়তো ব্যায়াম করেন না, তাহলে কি হবে? কি ভালো হবেন? না। তাহলে ওষুধ কি আপনারে ভালো বানাইতে পারবে? তাহলে আমরা যে ওষুধ খাচ্ছি, তা এখন দীর্ঘদিন ওষুধ খাইলে সেই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি? আছে। তাহলে এই যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, তার কারণ হলো আমরা রোগের আসল কারণ সেটা দূর না করে আমরা ওষুধ খাচ্ছি। বোঝা গেল? এখন ডায়াবেটিস রোগী যখন ডাক্তার দেখাতে যায়, তখন ডাক্তাররা তাকে একটা বই দেন। আপনারা কি এটা জানেন? কে কে জানে দেখি হাত তোলেন তো। এই বইটা চেনেন? কে কে চেনেন একটু হাত তোলেন। এটা কি? ডায়াবেটিসের বই। হ্যাঁ, তো এটা হলো ডায়াবেটিস পোষার জন্য এরকম একটা বই দরকার, যে আমার ডায়াবেটিস হয়েছে, আমি সারা জীবন পুষতে চাই। তো ডাক্তার বলে এরকম একটা বই আপনাকে ফলো করলে আপনি সারা জীবন ডায়াবেটিস পুষতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, বুঝতে পারছেন? তা এখন ডায়াবেটিস রোগীকে এই বইটা কেন দেওয়া হয়? ওর যেন জীবনে কোনোদিন ডায়াবেটিস ভালো না হয়। কিভাবে? প্রমাণ কি দেখেন, রক্তের চিনি বেড়ে গেছে। ডায়াবেটিস রোগী মানে কি? রক্তের চিনি বেড়ে গেছে, তাকে 6 বেলা চিনি খাওয়ানো হচ্ছে। তো সকালে খাওয়ানো হচ্ছে রুটি, তো চিনি সুগার বাড়তেছে। আমার কথা বুঝতে পারছেন? ডাল, রুটি ডাল, আবার আপনার একটু পরে 11টা বাজে আবার হচ্ছে সে মুড়ি বিস্কুট খই খাচ্ছে বই অনুযায়ী।
আর দুধ চা খাচ্ছে, বইয়ে লেখা নেই, কিন্তু রুগীরা দুধ চাও খায় সাথে, সেটা আলাদা। তারপরে দুপুরে আবার ভাত ডাল মাছ মাংস খাচ্ছে, বইয়ে লেখা আছে। বিকেলে আবার নাস্তা করছে, হ্যাঁ, আবার সুগার বাড়ছে। আর রাতে ঘুমানোর আবার রাতে খাচ্ছে রুটি ডাল ইত্যাদি, ঘুমানোর আগে খাচ্ছে দুধ। তা বলেন দুধ চিনি, বলেন সবাই বলেন, চিনি চেনেন আপনারা? চিনি মানে কি? ভাত মানে কি? রুটি, রুটি চিনি, মুড়ি চিনি, ভাত চিনি, ডাল চিনি, ফল চিনি, রুটি চিনি, দুধ চিনি। তাহলে 6 বেলা চিনি খাওয়াচ্ছে রুগীকে, যেমন বলছে যে এরকম 6 বেলা চিনি খাবেন। আর ওষুধ ইনসুলিন দিয়ে চিনি ওই কোষে ঢুকাচ্ছে যেই কোষে ওভারলোড হওয়ার ফলে ডায়াবেটিস হয়েছে, নাকি বোঝেন নাই কথা? আবার দেখেন, এই যে দেখেন, বলেন ডায়াবেটিস, বলেন কোষে জায়গা নাই, চর্বি জমছে, তো রক্তের চিনি কোষে ঢুকতে পারছে না, তো রক্তের চিনি বাড়ছে, এটার নাম ডায়াবেটিস। বুঝেন নাই কথা? তাহলে প্রথমে লোকটা সুস্থ ছিল, পরে আস্তে আস্তে চর্বি জমছে, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে, তখনও ডায়াবেটিস হয় না। আরও 10-15 বছর পর ডায়াবেটিস হয়েছে। এখন ডায়াবেটিস হওয়ার পর সে ডাক্তার দেখাইতে গেছে, ডাক্তার বলছে 6 বেলা চিনি খাবেন আর এই ওষুধ দিয়ে কন্ট্রোল করবেন। এবং এই যে বোন ওষুধ দিয়ে কন্ট্রোল করে, মহা খুশি, আমি ওষুধ দিয়ে কন্ট্রোল করি। তাহলে ওষুধ দিয়ে কন্ট্রোল করে রক্তের চিনি যাবে কোথায়? কোষে। তা কোষে আগে থেকেই তো ওভারলোড আছে, তা এইভাবে তার রোগ ভালো হবে নাকি রোগ বাড়তে থাকবে? তো এইভাবে ডায়াবেটিস, ফ্যাটি লিভার, প্রেশার এইভাবে বাড়তে থাকবে। তারপর একদিন স্ট্রোক করবে, একদিন প্যারালাইসিস হবে, একদিন ক্যান্সার হবে, এইভাবে আস্তে আস্তে সে শেষ, নাকি বোঝা গেল? তাহলে ওষুধ দিয়ে কি তার উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? আর রোগের মূল কারণ দূর না করে রুগীটাকে রুগী হিসেবে পোষার জন্যে তাকে 6 বেলা চিনি খাওয়ানো হচ্ছে। কিন্তু বলা হচ্ছে চিনি খাবেন না, কিন্তু ভাত চিনি, রুটি চিনি, ফল চিনি, দুধ চিনি, এটা তো আপনারা এখন চেনেন। তাহলে এখন যদি আপনাকে বলে যে আপনি চিনি খাবেন না, এবং আপনাকে আবার যদি ডাক্তার এরকম একটা বই দেয়, তখন আপনি বলবেন যে স্যার আপনি তো চিনি খাইতে নিষেধ করলেন, তাহলে এই যে ভাত রুটি ফল দুধ এই যে 6 বেলা চিনি খাইতে দিলেন, আবার আপনিই চিনি খাইতে নিষেধ করলেন, আমার চিনি 12, আপনি করলেন আরও 6 বেলা চিনি খাও, তো এটার মানে কি? এখন এবার বুঝছেন যে আমার পিছনে কেন লাগছে বোন? এবার বুঝতে পারছেন? কারণ এই কাজটা তারা করতেছে, এবং করে আমরা এই যে যত ডায়াবেটিসের ডাক্তার আছে, এন্ডোক্রাইনোলজিস্ট আছে, বার্ডেম আছে, তাদের একটা রুগী ভালো হয়েছে, ওষুধ মুক্ত হয়েছে এরকম ক্লেম করতে পারবে না। কারণ 6 বেলা চিনি খেয়ে কখনো ডায়াবেটিস ভালো হবে না। তাহলে ডায়াবেটিস ভালো করতে হলে কি করতে হবে? কোষ খালি করতে হবে। তাহলে কোষ যদি খালি করতে হয়, তাহলে আমাকে চিনি কমায় খাইতে হবে। কেন খাইতে হবে সেটার একটা কারণ আছে। কারণ হচ্ছে আমার তো চিনি বেশি, তা আমি কি চিনি বেশি খাবো না? আচ্ছা, তা এখন চিনি বেশি, ইনসুলিনও বেশি, কারণ আমার তো অতিরিক্ত চিনি ঢুকাইতে অতিরিক্ত ইনসুলিন লাগছে। বুঝেন নাই কথা? তাহলে দেখেন ইনসুলিন কি করে? লাইপোজেনেসিস মানে চর্বি জমায়, আর ইনসুলিন ইনহিবিট করে, বাধা দেয় লাইপোলাইসিস। হ্যাঁ, এটা একেবারে আমাদের ছোটোবেলার নলেজ, হ্যাঁ, ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ার এগুলো শিখাইছে। তাহলে ইনসুলিনের কাছে একটা সুইচ আছে, এইটা আমাদের বইয়ে ছবি দেওয়া আছে যে ইনসুলিন ফ্যাট বার্ন হতে বাধা দেয় এবং ইনসুলিন চর্বি জমায়। এখন আমরা যদি চর্বি গলাতে চাই, মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে কোষ খালি করা। কোষ খালি করা মানে হলো চর্বি গলাতে হবে। কোষ খালি করা মানে কি? চর্বি গলাতে হবে। তাহলে ইনসুলিন বেশি থাকলে তো চর্বি গলাতে পারবো না, পারবো কি? তাহলে বলেন ভাত রুটি ফল দুধ চিনি জাতীয় যা আছে, এরা ইনসুলিনকে ইনভাইট করে। বলেন যে ইনসুলিন রক্তের চিনি কোষে ঢুকায়, বুঝলেন? এখন আপনি ভাত খেলে ইনসুলিন লাগবে, রুটি খেলে ইনসুলিন লাগবে, ফল খেলে ইনসুলিন লাগবে, দুধ খেলে ইনসুলিন লাগবে, কারণ চিনিটা কোষে ঢুকাইতে হবে। এটা কি ক্লিয়ার? বুঝছেন কিনা? ঠিক আছে। আচ্ছা, আমরা আর একটা ডায়াবেটিস হয় ইনসুলিনের অভাব, ওটা হলো টাইপ 1 ডায়াবেটিস। ওটা নিয়ে আমরা আলোচনা করছি না এখন, ওটা পরে আলোচনা হবে। এখন আলোচনা হচ্ছে টাইপ 2 নিয়ে। বোঝা গেল? তাহলে এরকম একটা রুগী যদি আপনার কাছে আসে, তাকে আপনি 6 বেলা চিনি খাওয়াচ্ছেন এবং ওষুধ দিয়ে ওই রক্তের চিনি কোষে ঢুকাচ্ছেন, অথবা ইনসুলিন দিয়ে কোষে ঢুকাচ্ছেন, আর বলতেছেন ওই যে ওনার মতো একজন শিক্ষিত ব্যক্তিকে বুঝাইছে যে আপনার চিনি নিয়ন্ত্রণে আছে, উনিও বুঝছে আমার চিনি নিয়ন্ত্রণে আছে। তাহলে প্রশ্ন হলো ওনার চিনি নিয়ন্ত্রণে, কিন্তু কোষ কি নিয়ন্ত্রণে আছে? তাহলে উনি কী হবে? দিন দিন দুর্বল হবে, খালি ওজন বাড়বে, শরীর রসা হবে, কখনো বসলে হাতে পায়ে পানি আসবে, দুর্বল লাগবে, খালি খিদা লাগবে, বারবার খেতে মন চাবে, না খেলে মাথা ঘুরে পড়বে, বা না খেলে হাইপো হয়ে যাবে, আর খেলে তো মোটা হইতে থাকবে। এইভাবে সে আস্তে 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 যত দিন যাবে সে আরও বড় রোগী হবে। ঠিক কিনা? আমি তো খারাপ জিনিস খাই না, আমি যা খাই সেটা মজা। আমার রেস্টুরেন্টে একবেলা খেয়ে দেখেন, সবাই বলেছে খুব ভালো মজা।
তাহলে আমি যদি ভালো খাবার খেয়ে মজাই পাই তাহলে আমি নষ্ট খেতে যাব কেন? এমন যদি হইতো যে এই খাবারগুলো খাওয়ার যোগ্য না, এটা একেবারে নোংরা খাবার, এটা মানে খুব বাজে, এটা খাওয়াই যায় না, হ্যাঁ, তো তাহলে আমি ঠিক আছে, তাহলে আমি অনেক কষ্ট মষ্ট কইরা জীবন বাঁচানোর জন্য এই তিতা করল্লা মরল্লা চিরতা খাইতে আসি, ব্যাপারটা তখন কঠিন হইতো। কিন্তু খুব মজার ব্যাপার হলো যে আপনিও খেতে পছন্দ করেন, আমিও খেতে পছন্দ করি, এবং আমি যে খাবারটা খাই যদি আমার পাশে বসে আজকে আপনি খান, আপনি বলবেন খাবারটা তো খুবই টেস্ট। তাহলে এখন প্রশ্ন হলো, তাহলে আপনি কেন নিজের জন্য নোংরা খাবারগুলো বেছে নিলেন, টেস্টি হেলদিটা বেছে নিলেন না কেন? এটার উত্তর কী হবে? আপনি খাইতে পছন্দ করেন, ঠিক আছে, তা আপনি ভালোটা খান, আপনি নষ্টটা খাচ্ছেন কেন? তার কি উত্তর হবে? কথা বুঝেন নাই? আপনি যদি ভালো একটা সুস্বাদু খাবার খেয়ে পেটটা ভরে যায় তখন তো আপনার নিশ্চয়ই অন্য খাবার খেতে মন চাইবে না। আর আপনি যদি কিছুই না খান তাহলে তো ক্ষুধার্ত থাকবেন, আপনার তো এটা খেতে মন চাইবে, ওটা খেতে মন চাইবে, নাকি? বোঝা গেল? তাহলে এখন আপনি সুস্বাদু খাবার খেলেন, খেয়ে মজাও পেলেন, পেটও ভরলো, ভালোও লাগলো, তো সেটা ভালো না নাকি? তাহলে যদি এমন হতো যে তৈব খাবার খাওয়াই যায় না, একেবারে খাইলেই বমি আসে, একেবারে গন্ধ শুকলে মনে হয় এখনই বমি করে দেই, হ্যাঁ, এটা এমন বিস্বাদ মনে হয় জাকুম ফল খাইতেছি, কথা বুঝতে পারছেন? তাহলে ঠিক আছে, এটা একটা চ্যালেঞ্জিং ছিল যে হ্যাঁ এটা তো করা সম্ভব না। কিন্তু এখন পর্যন্ত যারা আমাদের লাইফস্টাইল ফলো করেছে সবাই বরং কি বলতেছে যে এখন খেয়ে আমার আরও বেশি মজা লাগে, আরও বেশি আমি খাই, আরও ভালো খাই। কি বোন, আসেন এদিকে আসেন, আপনি বলেন। ও যেহেতু মাথায় এত নাড়তেছে, আপনিও আসেন, আপনার কি, আপনি কি ভিডিও করবেন তো করেন? হ্যাঁ জি, হ্যাঁ বোন এদিকে আসেন, আপনি ভাইয়াকেও জায়গা দেন, হ্যাঁ একটু কাছে আসেন, হ্যাঁ বলেন, হ্যাঁ একটু কাছে নিয়ে বলেন। জি, হ্যাঁ, আমার নাম মারিয়াম ইসলাম। আমি 2019 সাল থেকে স্যারকে ফলো করছি। তো রিসেন্ট কিছু ইয়ার জন্য আমার হুমায়ার মানে একটু বেড়ে গেছে, 3 পয়েন্ট আসছে। তো স্যারের যে খাবারগুলো কিছু অনিয়মের জন্য, এটা কিছু অনিয়মের জন্য হতেই পারে আমাদের। তো আমি আমাদের বাসায় স্যারের ব্ল্যাক রাইস থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্ট বাসায় খাওয়া হয়, কিনোয়া থেকে শুরু করে বাকুইটের রুটি। তো মানে আমাদের বাচ্চাগুলো পর্যন্ত বলে যে মানে আমার হাজব্যান্ডও মানে এত টেস্ট করে আমরা খাবার খাই যে মানে আমরা যখন রেস্টুরেন্টে যেমন চাইনিজ খাইলে যেমন একটা টেস্ট লাগতো, মানে খুব মানে এনজয় করে খাবারটা খাই, যে আমরা খাবার খাচ্ছি এবং ওষুধের মধ্যে যে ভালো একটা মানে বডিতে যে পজিটিভ একটা কিছু আমরা ঢুকাচ্ছি, এরকম মনে হয় যে না ওষুধ যে খুব বেনিফিটটা বোঝা যায় এই আর কি। খাবারগুলো মানে আমরা বোঝাচ্ছি যে ফুড ইজ মেডিসিন, মানে এই খাবারটা আমাকে হিলিং করবে, আমার রিপেয়ার করবে, আমাকে এনার্জি দিবে, বডি সেন্স করতে পারে, বডি স্মার্ট, সে সেন্স করে যে এই খাবারটা খুব ভালো খাচ্ছ তুমি, ও মানে আপনাকে উৎসাহ দিবে, এই তুমি খুব ভালো খাবার খাচ্ছ, মানে সে ভিতর থেকে মানে পিঠটা চাপড়ায় দেবে, এই তুমি খুব ভালো হ্যাঁ খাচ্ছ, হ্যাঁ আপনি বুঝতে পারবেন। কিন্তু যারা রুগী ওরা যখন খায় না তখন ওদের সিরিয়াস ক্রেভিংস হয়, আমি ওল্লা না খেয়ে মাথা ঘুরে পড়ে যাব, আবার খাওয়ার পরে তার এত খারাপ লাগে, আরো দুর্বল লাগে। শুধু খাবার ঢুকানোর সময় মজা লাগে, কিন্তু খাওয়ার আগেও ভাল লাগে না, খাওয়ার পরেও ভাল লাগে না, বুঝছেন কত না? তাহলে কিন্তু যারা আমরা রিয়েল ফুড খাই তো অনেকক্ষণ না খেয়ে আসি, বডি ক্ষুধার্ত, খাবার চাচ্ছে, আমি খাবার দিচ্ছি, খাবার দেওয়ার সময় বডি বলতেছে এই তুমি খুব ভালো খাচ্ছ, তুমি রাইট চয়েস, তারপরে খাওয়ার পরেও অনেক আনন্দ লাগছে এবং এই আনন্দটা অনেকক্ষণ থাকছে, অর্থাৎ আমার অনেকক্ষণ ক্ষুধাও লাগছে না, আমি এনার্জেটিক থাকছি, আমি অনেকক্ষণ ধরে চলতে পারতেছি, বুঝতে পারছেন? পিসিওএস এবং ইডি ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে হয়। তাহলে কি হলো, ইনসুলিন হাইপার ইনসুলিনিমিয়া, ইনসুলিন রেজিস্ট্যান্স, এর থেকে মেয়েদের টেস্টোস্টেরন বেড়ে তার দাড়ি মোছ হবে, মাথায় টাক পড়বে, ব্রণ হবে, আঁচিল হবে, ঘাড় কালো হতে পারে, বগল কালো হতে পারে, এবং ওভুলেশন অ্যারেস্ট হবে, পলিসিস্টিক ওভারি হবে, ইনফার্টিলিটি হবে, এবং অনেক ক্ষেত্রে মাসিক বন্ধই হয়ে যাবে, হবে না। বোঝা গেল ম্যাডাম? এটা তো পিসিওএসের সব কিছু। এবং এই যে হরমোনটা ঠিক করার জন্যে আমাকে অবশ্যই ইনসুলিন কমাতে হবে, হোমায়ার একে আনতে হবে, ভিটামিন ডি 90-100 বানাতে হবে। তাহলে এটা কি করে অ্যাচিভ হবে? রোজার মাধ্যমে হবে, রোদে যাব, ঘাসে হাঁটবো, আর ক্লিন ফুড খাবো, রিয়েল ফুড খাবো, তৈব খাবার খাবো, এক ভাগ খাবো, ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করবো, এবং রোজাও রাখবো, এবং কায়িকশ্রম বা ব্যায়াম বা খেলাধুলা কিছু একটা করবো, আর্লি ঘুমাবো, ভরে উঠবো, এবং যারা পুরুষরা আছেন তারা ইডি থেকে বাঁচতে সেম কাজগুলো করবেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন। এতে করে মানসিক প্রশান্তি থাকবে, এতে করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া শান্তিও থাকবে, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে অফিল আখেরাতে হাসানা, আমরা আখেরাতও হাসানা পাবো, অকিনা আযাবান্নার। আল্লাহ আশা করা যায় আমাদেরকে দোজকের আগুন থেকে তিনি আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ।
সব কিছুর ভিতরে আমাদের সৌন্দর্য থাকতে হবে। এখন আমি জানি না কিন্তু খাই, কি খাই তাও জানি না, কোন খাবার খেলে কি হবে তাও জানি না। এই যে আমরা যে অজ্ঞ, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা বলেন আশরাফুল মাকলুকাত। আমরা কি বলেন? আশরাফুল মাকলুকাত। বলতে পারবেন কেন? আপনারা কি বলতে পারবেন কেন? জানেন? কারণ হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলো জিনিসের নাম শেখালেন। ফেরেশতাদেরকে বললেন তোমরা এগুলো বলো তো কি? তো ফেরেশতারা বলল যে আল্লাহ তুমি হচ্ছ মহাপবিত্র, তো তুমি যা জানো আমরা তো আর তা জানি না। তখন আদম আলাইহিস সালামকে বললেন এই বলো তো এগুলো কি? তিনি সবগুলো নাম বলে দিলেন। তখন তিনি বললেন ফেরেশতাদেরকে যে তোমরা সবাই আদমকে সিজদা করো। তো সব ফেরেশতার সাথে সাথে আদমকে সিজদা করলো, ইবলিস ছাড়া। কারণ ইবলিস অ্যাকচুয়ালি ফেরেশতাও ছিল না, সে ছিল জিনদের অন্তর্ভুক্ত, এবং তাকে ইবাদতের কারণে তাকে এত মর্যাদা দেওয়া হয়েছিল যে সে ছিল একদম সবচেয়ে মর্যাদাশালী, ফেরেশতাদের সর্দার হয়ে গেছিল, তো জান্নাতে থাকতো। এখন আশরাফুল মাকলুকাত যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে ইবলিসের উপরে শ্রেষ্ঠত্ব দিলেন, ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব দিলেন, এবং কিসের কারণে দিলেন? জ্ঞানের কারণে। বলেন কিসের কারণে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন এসে প্রথম কি বলছিলেন? ইকরা, মানে কি? পড়ো। পড়ার সঙ্গে কিসের সম্পর্ক? জ্ঞান অর্জনের সম্পর্ক। তাহলে আশরাফুল মাকলুকাত কি করবে? পড়বে এবং জ্ঞান অর্জন করবে। তা আপনি খাইতেছেন জ্ঞান ছাড়া, বুঝেন না কথা? তাহলে আপনার জীবনের প্রতিটা কাজ জ্ঞান ছাড়া করতেছেন, আপনি মানুষকে জ্ঞান শিখাইতেছেন, আর নিজের জীবনের চলাফেরায় কোনো জ্ঞানের প্রতিফলন বাস্তব জীবনে নাই। তা হবে? তো এখন কি মনে হয় কিভাবে হবে? তা আমি এই জন্যে ওই যে ম্যাডাম যেটা বললেন যে আমরা মানুষকে অ্যাওয়ার করছি, এটাকে বলে হেলথ এডুকেশন, যে মানুষকে স্বাস্থ্য সচেতনতার জন্যে তাকে খাবার, এখন আমার থেকে আপনার শেখার দরকার নেই। তা আপনি চ্যাট জিপিটি আছে, তারপর আরও কী কী আছে না, তা আপনি দেখেন যে নন ইনফ্লামেটরি বা ইনফ্লামেটরি খাবার কাকে বলে, প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড কী ক্ষতি করে, তারপর হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড খাবার, কেমিক্যাল পেস্টিসাইড ফার্টিলাইজার দিয়ে উৎপাদিত এবং ফাইবার ফেলে দিয়ে, যেটাকে একেবারে সাদা চাল সাদা আটা, তারপরে গ্লুটেন কি, গ্লুটেনের উপকারিতা না অপকারিতা কী কী আছে, তারপরে ক্যাসিন কাকে বলে, অ্যাক্রিলামাইড কাকে বলে, রিপিটেড হিটে যে আমরা অ্যাক্রিলামাইড খাচ্ছি। আর ওই যে ওকে বলছিলাম একটু সয়াবিন তেল নিয়ে দুটো কথা একটু দেখো, আমি তোমাকে বলি, যদিও আমি এগুলোর মুখস্থ আছে, তারপরেও তোমার জন্য একটু, ওই ছেলেটা আছে, হ্যাঁ দেখো ইন্ডাস্ট্রিয়াল যে অয়েলগুলো আছে, টোটাল 8টা ইন্ডাস্ট্রিয়াল সিড অয়েল আছে, যেটা আমাদের কখনোই খাওয়া উচিত না। তার ভিতরে আমরা সয়াবিন খাই, আর হচ্ছে রাইস ব্রান খাই, আর হচ্ছে তোমার সানফ্লাওয়ার খাই, এই, আর বাকিগুলো আমাদের দেশে অতটা জনপ্রিয় না, নাকি? ঠিক আছে, তাহলে মোট তেল হলো কয়টা? ক্যানোলা, কটন সিড, স্যাফলার অয়েল, হ্যাঁ, গ্রেপসিড অয়েল, রাইস ব্রান, সানফ্লাওয়ার, কর্ন অয়েল, সয়াবিন অয়েল। তাহলে এই 8টা ইন্ডাস্ট্রিয়াল অয়েল, এগুলো আমাদের খাওয়া উচিত নয়। এখন আমি বলে দিলাম আর এমনি হয়ে গেল আন্দাজে? না, তো হবে না। তাহলে কেন খাওয়া উচিত নয়? দেখেন আমার এই কথাগুলো মিথ্যা কিনা। এটা হলো হেক্সেন দ্বারা এক্সট্র্যাক্ট করা হয়। এই হেক্সেন, এটা হচ্ছে ইনফ্লামেবল লিকুইড। এই যে অকটেন, ডিজেল, হ্যাঁ, পেট্রোল, এইটা হলো পেট্রোলিয়াম জাতীয়, হেক্সেন একই গ্রুপের। সো এটা হচ্ছে, এটা দিয়ে কি করা হয়? এক্সট্র্যাকশন করা হয়, সয়াবিনকে এক্সট্র্যাক্ট করা হয় যেন বেশি তেল আমরা পাই, নাকি? বোঝা গেল? তাহলে এটা গোড়ায় গলদ। এরপর যদি আপনি চিন্তা করেন যে সয়াবিন সেটা কি হাইব্রিড কিনা, সেটা কি কেমিক্যাল ফার্টিলাইজার দ্বারা উৎপাদিত কিনা, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত কিনা, সেগুলোও বলতে পারেন, সাথে অ্যাড করতে পারেন আপনি যে হাইব্রিড, জেনেটিক্যালি মডিফাইড, সেটাও যদি আপনি অ্যাড করেন। এখন এরপরে আসলো হেক্সেন দ্বারা কি করা হচ্ছে? এক্সট্র্যাক্ট করা হচ্ছে, বুঝলেন? এখন এমনি শুধু হেক্সেন দিয়ে এক্সট্র্যাক্ট করলে হবে না, এখানে হাই প্রেশার এবং হাই হিটে এটাকে এক্সট্র্যাক্ট করা হয় যেন একেবারে আলকাতরার মতো গাদ বের হয়, যেটাকে ক্রুড অয়েল আপনারা বলছেন। ঠিক আছে, তাহলে কি হলো? এখন এই যে সয়াবিনকে যখন হাই প্রেশারে এবং হাই টেম্পারেচারে যখন আপনি নিয়ে আসলেন, তখন এইটা খাওয়ার মতো আর যোগ্য থাকে না। এটা কেউ খাইতে পারবে না। ওইটা আপনারা দিলে আপনি কেউ না যে খাইতে পারবেন। ঠিক আছে, তখন কি করা হয়? তখন এই ডিসলভেনাইজিং করা হয়, ওই যে হিট এবং স্টিম দিয়ে। এগুলো খাওয়া যায় না, মানে সলভেন্ট এক্সট্রাকশন করে ডিসলভেন্ট যাই, মানে হিট এবং স্টিমে নেওয়া হয়।
এরপর হচ্ছে রিফাইনিং করা হয়, ডিগাম করা হয়, নিউট্রালাইজ করা হয়, ব্লিচ করা হয়, ডিওডোরাইজ করা হয়, উইন্টারাইজ করা হয়, ডিঅক্স করা হয়। এখন এই তেল আপনারা খাইতেছেন টাকা দিয়ে কিনে, যেটা আপনার মাথায় AK-47 ধইরা বলে যে তোরে মারিয়ে ফেলামো, গুলি করে দিমু, তাও আপনার খাওয়া উচিত না। সেখানে আপনারা নিজের টাকা দিয়ে কিনে নিজে এবং নিজের সন্তান, নিজের ওই যে স্ত্রী, হ্যাঁ, সবাই মিলে বলে খায়, এবং সে নাকি একটা সুস্থ লোক, সে নাকি শিক্ষিত, সে নাকি মানে সুস্থ জ্ঞানের অধিকারী, সে খাচ্ছে। তার মানে এই আশরাফুল মাকলুকাত, হ্যাঁ, সে নলেজ ছাড়া সে খাইতেছে, নলেজ নেই। এটাকে আপনারা কি মনে করছেন? তাহলে এই নলেজটা আমি আপনাদের শেখাচ্ছি, আমি কি খুব খারাপ মানুষ? তো তাহলে এই নষ্ট কথাগুলো আমার নামে যে বলে, কি জন্য বলে? আমি তো ধরেন আপনাদেরকে সচেতন করছি মাত্র। এখন তো গ্রামে কোনো একটা খাওয়া উইদাউট কোল্ড ড্রিঙ্কস, এটা ইউ ক্যান্ট ইমাজিন, দাওয়াত দিছে কোনো কোল্ড ড্রিঙ্কস খাইতেছে না, এটা তো আপনার দেখবেন যে এটা অসম্ভব ব্যাপার। হ্যাঁ, তাহলে এই দেখেন বাচ্চাদেরকে আপনারা খাওয়াচ্ছেন কি, এটা পিএইচ হচ্ছে 2.5, মানে ভেরি অ্যাসিডিক একটা জিনিস। এটা হলো পিএইচ 2.5, ভেরি অ্যাসিডিক। হ্যাঁ, কার্বোনেটেড আপনার ওয়াটার, সাথে আছে সুগার, অনেকগুলো চিনি থাকে, 7-8 চামচ 9 চামচ। তারপর হচ্ছে আর্টিফিশিয়াল কালার থাকে, ক্যারামেল, ওই যেটার কারণে দেখতেছেন কালারটা। এরপর সোডিয়াম বেনজয়েড থাকে প্রিজারভেটিভ হিসেবে, আর সোডিয়াম সাইট্রেট থাকে অ্যাসিডিটি রেগুলেট করার জন্য, নাহলে তো আপনি খাইতে পারবেন না। এরপরে এটার ভিতরে থাকে সোডিয়াম অক্টানাইল সাকসিনেট স্টেবিলাইজার, এর ভিতরে থাকে ফসফরিক অ্যাসিড, যেটা ওই যে দাঁতের ক্ষয়ের জন্য দায়ী। তো এখন এই ডায়েট কোকে আবার থাকে আর্টিফিশিয়াল চিনি, মানে এমনি সুগারের বদলে, সেটা হচ্ছে গাট ব্যাকটেরিয়া নষ্ট করে, প্রদাহ তৈরি করে। সো সব মিলে সফট ড্রিঙ্কস ইজ নট সফট, অ্যাকচুয়ালি এটা ওবেসিটি, ডিএম, হাইপারটেনশন, ডেন্টাল কেরিয়েশন থেকে শুরু করে আরও 60-70টা রোগের মূল কারণ হলো এইটা। তো এখন আপনার জীবনে যদি এটা থাকে এবং আপনি যদি এটা ভালোবাসেন, তাহলে বুঝতে হবে যে আপনার ব্রেন দিয়ে আপনি চলেন না, আপনি আর আশরাফুল মাকলুকাত নেই, আপনার জ্ঞানের ভিত্তিতে আপনি খান না, আপনি আশরাফুল মাকলুকাত নেই, আপনি নিকৃষ্ট হয়েছেন। এই কারণে আপনার অনেকগুলো রোগ, কারণ আপনি মানুষ হিসেবে উৎকৃষ্ট না, নিকৃষ্ট মানুষ, রুগী। তাহলে আপনি যদি দেখেন একটা লোক সুস্বাস্থ্যের অধিকারী এবং শক্তি, এনার্জি, স্ট্রেংথ সব ভালো, তাহলে আমরা কি বলবো? মানুষ হিসেবে খুব উৎকৃষ্ট, ভালো এবং সুস্থ, নাকি? তার স্বাস্থ্য ভালো। আর একজন 5-7টা ওষুধ খায়, বা ওনার মতো যারা হাঁটতে পারে না, মাজায় বেল্ট আছে, মানে কুজা হইতে পারে না, নামাজ পড়তে পারে না, তাহলে সে কি স্বাস্থ্য তার কি উৎকৃষ্ট নাকি নিকৃষ্ট? নিকৃষ্ট। তাহলে নিকৃষ্ট খেয়ে মানুষ কি হবে? নিকৃষ্ট হবে। তো যে নিজেকে নিকৃষ্ট বানাতে চায়, সে নিকৃষ্ট খাবার খাবে, তার বাচ্চাদেরকে নিকৃষ্ট খাবার খাওয়াবে, নিজে খাবে সয়াবিন তেলে রান্না করে, এবং সে বলবে কি আমি এটা ভালোবাসি। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে নিকৃষ্ট খাবারগুলো খেলে যেটা সবচেয়ে বড় সমস্যা, যে এই যে হাইপারটনিক সলিউশন, এই যে অল সফট ড্রিঙ্কস, আমি বিদেশিগুলোর ছবি দিচ্ছি, নাহলে দেশের আবার ওরা আবার এসে আমার পিছনে আরও ইয়া করবে, শয়তানি তো সারাক্ষণই করে, আবার নতুন করে শুরু করবে আর কি। হ্যাঁ, তো এখন এটা হলো যত খাও তৃষ্ণা মেটে না, বিকজ যারা মেডিকেল সায়েন্সের বা যারা একটু সায়েন্স পড়ছে জানে যে হাইপারটনিক সলিউশন শরীর থেকে পানি উল্টা টানে। সো এই জন্য ওরা আবার একটা ট্যাগলাইন ব্যবহার করে যে যত খাও তৃষ্ণা মেটে না। তো এটা তৃষ্ণা মেটবে না, আপনি যতই খান তৃষ্ণা মেটবে না। ইউ আর অলওয়েজ থার্স্টি, আপনি সবসময় থার্স্টি থাকবেন, যত খান আপনি তত থার্স্টি হবেন। ক্লিয়ার? আর এই যে প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড যেগুলো আমরা খাচ্ছি, এই 10তলা বার্গার, তো এগুলা আপনি এমটি ক্যালোরি, মানে এখানে ডিভয়েড অফ ফাইবার, ডিভয়েড অফ নিউট্রিশন। সো যত খাও ক্ষুধা মেটে না। তো এই জন্য আপনি জম্মের খাওয়া খাইতেছেন এবং সারাদিন খাইতেছেন, এবং আপনি বলতেছেন আপনি খাইতে ভালোবাসেন, বিকজ আপনি এমন খাবার খান যেটাতে না আছে পুষ্টি, না আছে ফাইবার। সো আপনি জম্মের খাওয়া খান, কিন্তু আপনার ক্ষুধা মেটে না, খাই মেটে না, খাইতে থাকেন, খাইতে খাইতে মোটা হন, কিন্তু শক্তি নেই, রুগী হন, আপনার সুস্থতা নেই। তাহলে এই ফাঁদে আপনাকে ফেলানো হয়েছে, অথচ আপনি একজন সচেতন মানুষ, আপনি বুদ্ধিমান, শিক্ষিত, কিন্তু আপনি নিজের ব্যাপারে খুবই অসচেতন এবং অচেতনভাবে আপনি খাচ্ছেন। চেতনা নেই, চেতনাহীন, আমরা এটাকে বলি অজ্ঞান। তা আমরা অজ্ঞানভাবে খাচ্ছি, জ্ঞানের ভিত্তিতে খাচ্ছি না, কারণ এই নলেজগুলো আমাদের অ্যাবসেন্ট নাই। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।